আসসালামু আলাইকুম। এখন থেকে মেডিটিজি চ্যানেলে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতির আরো একটি ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব লেনদেনে ব্যবহৃত দলিলপত্র সমূহ। আমরা জানি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য কোনো ঘটনা যদি আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় তাহলে তাকে লেনদেন বলে। আর একটি লেনদেন প্রকৃতপক্ষে সংগঠিত হয়েছে কিনা তার প্রমাণক হিসাবে যে সকল বৈধ দলিলপত্রাদি ব্যবহার করা হয় তাকে লেনদেনে ব্যবহৃত দলিলপত্রাদি বলে। লেনদেনের সাথে যে সকল লিখিত বৈধ দিয়ে থাকে তাকে লেনদেনের দলিলপত্র বা পত্র বলে। লেনদেনের দলিলপত্রসমূহকে ব্যবহৃত দলিলপত্রসমূহকে দুভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে প্রাথমিক দলিল, আরেকটি হচ্ছে চূড়ান্ত দলিল। প্রাথমিক দলিল হচ্ছে লেনদেন সংগঠিত হওয়ার সময় তার উৎস বা দাতা প্রতিষ্ঠান থেকে যে সকল দলিল পাওয়া যায় তাকে প্রাথমিক দলিল বলে। প্রাথমিক দলিল আবার ৬ প্রকার। একটি হচ্ছে চালান, ক্যাশ মেমো, ডেবিট নোট, ক্রেডিট নোট, ভ্যাট চালান এবং হচ্ছে প্রাপ্তি রসিদ। চালান হলো পণ্য ক্রয় বিক্রয় একটি প্রামাণ্য দলিল। বিক্রেতা যখন পণ্য বিক্রয় করে তখন পণ্যের বিবরণ সম্বলিত একটি লিখিত দলিল ক্রেতাকে হস্তান্তর করে, তাকে চালান বলে। এই চালানের ভিত্তিতে ক্রেতা তার লেনদেনের হিসাব ক্রয় জাবেদা এবং বিক্রেতা বিক্রয় জাবেদা লিপিবদ্ধ করে। এখানে একটি চালানের নমুনা দেওয়া আছে। চালান যেহেতু বিক্রেতা প্রতিষ্ঠান তৈরি করে তাই বিক্রেতা প্রতিষ্ঠানের এখানে নাম ঠিকানা থাকে। তার নিচে চালান, তারপর চালান নং, এদিকে ক্রেতার নাম এবং হচ্ছে ঠিকানা। আর এদিকে হচ্ছে তারিখ, কৌণিক নং, পণ্যের বিবরণ, দর, পরিমাণ, টাকা। এখানে টাকার পরিমাণ হচ্ছে কথায়, বিক্রয়ের শর্ত। যেহেতু বিক্রেতা প্রতিষ্ঠান তৈরি করে তাই এখানে বিক্রেতা প্রতিষ্ঠানের স্বাক্ষর থাকে। নিচে একটি লেনদেন দেওয়া আছে যে আমাল ট্রেডার্স ২০২০ সালের ১লা জানুয়ারি আলম ট্রেডার্সের নিকট ৳৮০ দরে ৩০ কেজি মসুরের ডাল এবং ৳৬৫ দরে ২০ কেজি চিনি বিক্রয় করেন। কারবারি বাট্টা ১০%, পরিবহন খরচ ৳১,৫০০ এবং চালান নং এত। এই লেনদেন অবলম্বনে একটি চালান তৈরি করো। ক্যাশ মেমো নগদ মূল্যে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ক্যাশ মেমো ব্যবহার করা হয়। ক্যাশ মেমোর উপরিভাগে বিক্রয় প্রতিষ্ঠানের নাম মুদ্রিত থাকে। বিক্রেতা বিক্রিত পণ্যের নাম, পরিমাণ, মূল্য, কমিশন উল্লেখপূর্বক স্বাক্ষর করে ক্রেতাকে প্রদান করে। বাকিতে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ক্যাশ মেমো তৈরি করা হয় না। এখানে একটি ক্যাশ মেমোর নমুনা দেওয়া আছে। যেহেতু বিক্রেতা প্রতিষ্ঠান ক্যাশ মেমো তৈরি করে তাই এখানে বিক্রেতা প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, তার নিচে হচ্ছে ক্যাশ মেমো, বাঁদিকে হচ্ছে ভাউচার নং, ক্রেতার নাম, ঠিকানা এবং ডানদিকে হচ্ছে তারিখ। তার নিচে হচ্ছে কৌণিক নং, পণ্যের বিবরণ, দর, পরিমাণ এবং টাকার পরিমাণ। তার নিচে হচ্ছে টাকার পরিমাণ কথায়। যেহেতু বিক্রেতা প্রতিষ্ঠান তৈরি করে, তাই এখানে বিক্রেতা প্রতিষ্ঠানের স্বাক্ষর থাকে এবং এটি বিক্রেতা প্রতিষ্ঠান তৈরি করে ক্রেতাকে প্রদান করে, তাই এখানে ক্রেতা প্রতিষ্ঠানেরও স্বাক্ষর থাকে। নিচে একটি অনুশীলনের জন্য লেনদেন দেওয়া আছে। সেলিম ট্রেডার্স ২০২০ সালের ১লা জানুয়ারি জয়া ট্রেডার্সের নিকট হতে ৳৪ দরে ৫০ কেজি লবণ বিক্রয় করেন। কারবারি বাট্টা হচ্ছে ১০%। এই লেনদেন অবলম্বন হচ্ছে আমরা আলোচনা করব ডেবিট নোট বাকিতে ক্রয়কৃত পণ্য ফরমাইশ অনুযায়ী না হলে অথবা নিম্নমানের হলে ক্রেতা বিক্রেতাকে ক্রয়কৃত পণ্য ফেরত পাঠায়। ক্রেতা পণ্য ফেরতের সাথে এক প্রস্ত কাগজে পণ্যের পরিমাণ, মূল্য, বিবরণ ইত্যাদি লিখে ক্রেতাকে জানিয়ে দেয় এবং তার হিসাব খাতকে ডেবিট করে এবং এরূপ নোটকে মূলত ডেবিট নোট বলে। এখানে একটি ডেবিট নোটের নমুনা দেওয়া আছে। যেহেতু ক্রেতা প্রতিষ্ঠান ডেবিট নোট তৈরি করে তাই এখানে ক্রেতা প্রতিষ্ঠানের নাম, ঠিকানা এবং ডেবিট নোট, বাঁদিকে ডেবিট নোট নং, প্রাপকের নাম, ঠিকানা, সূত্র এবং ডানদিকে হচ্ছে তারিখ। এখানে কৌণিক নং যেহেতু এটি পণ্য ফেরতের মালের বিবরণ সহ তৈরি করা হয় এবং কারণ সহ, তাই এখানে পণ্যের বিবরণ এবং ফেরতের কারণ, টাকার পরিমাণ কথায় এবং যেহেতু এটা ক্রেতা প্রতিষ্ঠান তৈরি করে তাই এখানে ক্রেতা বা ক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষর থাকে। নিচে একটি লেনদেন দেওয়া আছে। ফাহিম ট্রেডার্স ২০২০ সালের ১লা মার্চ কাজল ট্রেডার্সের নিকট ১০ পিস লুঙ্গি প্রতি পিস ৳৫০০ করে ছেঁড়া হওয়ার কারণে ফেরত পাঠায়। কারবারি বাট্টা ৳১,০০০, ডেবিট নোট নং ১। এই লেনদেন অবলম্বনে তোমরা একটি ডেবিট নোট তৈরি করো। এরপর হচ্ছে ভ্যাট চালান। ভ্যাট চালান হচ্ছে একটি আইনগত দলিল যা মালামাল বা সেবা বিক্রয়ের সময় ভ্যাট রেজিস্টার্ড বিক্রেতা ক্রেতাকে প্রদান করে। বাংলাদেশে ১৯৯১ সালের ১লা জুলাই থেকে ভ্যাট প্রচলন শুরু হয়। সংযোজিত মূল্যের উপর মূলত ১৫% হারে ভ্যাট প্রদান করা হয়। এখানে একটি ভ্যাট চালানের নমুনা দেওয়া আছে। চালানপত্র বিধি ১৬ অনুযায়ী ব্যবসা প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, ক্রেতার নাম, ঠিকানা, করদাতা শনাক্তকরণের সংখ্যা, পণ্যের চূড়ান্ত গন্তব্যস্থল, যানবাহনের প্রকৃতি ও নম্বর। আর ডানদিকে হচ্ছে করদাতা শনাক্তকরণের সংখ্যা, চালানপত্রের কর্মিক সংখ্যা, চালানপত্র প্রদানের তারিখ, চালানপত্র প্রদানের সময়, পণ্য অপসারণের প্রকৃত তারিখ ও সময়। নিচে হচ্ছে পণ্য অথবা সেবার কর্মিক সংখ্যা, পণ্য অর্পণ বা সেবা প্রদানের তারিখ, পণ্য সেবার পরিমাণ ও নাম, মোট মূল্য অথবা মূল্য সংযোজন কর বাদে অন্যান্য করের পরিমাণ, মূল্য সংযোজন করের পরিমাণ, সকল প্রকার কর সহ মূল্য। নিচে একটি লেনদেন দেওয়া আছে যে ১লা জানুয়ারি ২০২৬ সালে রংপুরের দধি মিষ্টি ঘর থেকে প্রতি কেজি ৳৫৮০ দরে ১০ কেজি মিষ্টি কারমাইকেল কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের নিকট সরবরাহ করেন, যার উপর ভ্যাট প্রযোজ্য। এই লেনদেনটি অবলম্বনে তোমরা একটি ভ্যাট চালান তৈরি করো। প্রাপ্তি রসিদ যাবতীয় প্রাপ্তি সংক্রান্ত লেনদেন যে রসিদে লিপিবদ্ধ করা হয় তাকে প্রাপ্তি রসিদ বলে। একটি প্রতিষ্ঠান তাদের নগদ বা নগদ সমতুল্য চেক, ব্যাংক ড্রাফট, পে অর্ডার ইত্যাদি প্রাপ্তি স্বীকার করে দাতা পক্ষকে প্রাপ্তি রসিদ প্রদান করে। এখানে একটি প্রাপ্তি রসিদের নমুনা দেওয়া আছে। যে প্রতিষ্ঠান তৈরি করবে অর্থাৎ
দাতা প্রতিষ্ঠান এখানে নাম ঠিকানা থাকবে, তার নিচে প্রাপ্তি রসিদ। এদিকে হচ্ছে ধন্যবাদের সাথে গ্রহণ করা হলো তারিখ, সূত্র। এখানে কি প্রাপ্তি হয়েছে তার বিস্তারিত বিবরণ থাকবে এবং যে প্রাপ্তি যার পক্ষে প্রাপ্তি গ্রহণ করা হয়েছে এখানে তার সেই প্রতিষ্ঠানের নাম থাকবে অর্থাৎ দাতা প্রতিষ্ঠানের নাম থাকবে। নিচে একটি লেনদেন দেওয়া আছে জামাল এন্টারপ্রাইজ আমজাদের নিকট হতে ২০২৬ সালের ১লা জানুয়ারি তারিখে নগদ ৳২২,০০০ গ্রহণ করল। এই লেনদেনটি অবলম্বনে একটি প্রাপ্ত রসিদ তৈরি করো। চূড়ান্ত দলিল প্রতিষ্ঠান হিসাব বইতে লেনদেনসমূহ চূড়ান্তভাবে হিসাবভুক্ত করার জন্য যে দলিল ব্যবহার করা হয় তাকে চূড়ান্ত দলিল বলে। এই দলিলগুলো আবার ভাউচার হিসাবে বিবেচিত হয়। চূড়ান্ত দলিল ৩ প্রকার। একটি হচ্ছে ডেবিট ভাউচার, একটি হচ্ছে ক্রেডিট ভাউচার, আরেকটি হচ্ছে জার্নাল ভাউচার। ভাউচার শব্দের অর্থ হচ্ছে প্রামাণক বা সাক্ষ্য। বিভিন্ন পণ্য ক্রয় বা ব্যয়ের সাপেক্ষে যে ভাউচার তৈরি করা হয় তাকে মূলত ডেবিট ভাউচার বলে। এখানে একটি ডেবিট ভাউচারের নমুনা দেওয়া আছে। অর্থাৎ এখানে ডেবিট ভাউচার ব্যয়কারী প্রতিষ্ঠানের নাম, তার নিচে ডেবিট ভাউচার, বাঁদিকে হচ্ছে ডেবিট ভাউচার নং, হিসাবের খাত, খাতের নাম, তার ডানদিকে হচ্ছে তারিখ, গ্রহণকারীর নাম, ঠিকানা, তার নিচে কর্মীর নং এবং ব্যয়ের বিবরণ। এখানে ব্যয়ের বিবরণ যেহেতু ব্যয়ের সাপেক্ষে ডেবিট ভাউচার তৈরি করা হয়, তাই এখানে ব্যয়ের বিবরণ, টাকার পরিমাণ, তার নিচে হচ্ছে টাকার পরিমাণ কোথায়, নিচে হচ্ছে ক্যাশিয়ারের স্বাক্ষর, হিসাবরক্ষক, ব্যবস্থাপক এবং গ্রহণকারী। নিচে একটি লেনদেন দেওয়া আছে ২০২০ সালের ১লা মে কাজল ট্রেডার্স আবিদ অ্যান্ড সন্সের নিকট হতে নগদে পণ্য ক্রয় ৳৫,০০০। এই লেনদেন অবলম্বনে তোমরা একটি ডেবিট ভাউচার তৈরি করবে। এরপরে আমরা আলোচনা করব ক্রেডিট ভাউচার নিয়ে। পণ্য বিক্রয় বা বিভিন্ন আয়ের জন্য যে ভাউচার তৈরি করা হয় তাকে মূলত ক্রেডিট ভাউচার বলে। এখানে একটি ক্রেডিট ভাউচারের নমুনা দেওয়া আছে। যেমন এখানে ক্রেডিট ভাউচার বা আয়কারী প্রতিষ্ঠানের নাম, তার নিচে ক্রেডিট ভাউচার, বাঁদিকে ক্রেডিট ভাউচার নং, হিসাব খাতের নাম। আর ডান দিকে হচ্ছে তারিখ, গ্রহণকারীর নাম, ঠিকানা, তার নিচে হচ্ছে কর্মীর নং, আয়ের বিবরণ। যেহেতু আয়ের সাপেক্ষে ক্রেডিট ভাউচার তৈরি করা হয় তাই এখানে আয়ের বিবরণ, টাকার পরিমাণ, তার নিচে হচ্ছে টাকার পরিমাণ কোথায়, নিচে হচ্ছে ক্যাশিয়ার, হিসাবরক্ষক এবং ব্যবস্থাপক এবং গ্রহণকারীর স্বাক্ষর থাকবে। নিচে একটি লেনদেন দেওয়া হচ্ছে ২০২০ সালের ১লা জুন কাজল ট্রেডার্স আবিদ অ্যান্ড সন্সের নিকট পণ্য বিক্রয় করে ৳১৫,০০০। এই লেনদেন অবলম্বনে তোমরা একটি ক্রেডিট ভাউচার তৈরি করবে। এরপরে আমরা আলোচনা করব জার্নাল ভাউচার। যাবতীয় অনগদ লেনদেনের জন্য যে ভাউচার ব্যবহার করা হয় তাকে মূলত জার্নাল ভাউচার বলে। এখানে একটি জার্নাল ভাউচারের নমুনা দেওয়া আছে। নিচে হচ্ছে অনগদ লেনদেনকারী প্রতিষ্ঠানের নাম, তার নিচে জার্নাল ভাউচার, বাঁদিকে তারিখ, জার্নাল ভাউচার নং, কোড নং, হিসাবের নাম। যদি ব্যয় হয় তাহলে ডেবিটের ঘরে টাকা এবং আয় হলে ক্রেডিটের ঘরে টাকা। তার নিচে হচ্ছে কথায় টাকার পরিমাণ কথায় থাকবে আর তার নিচে হচ্ছে ক্যাশিয়ার, হিসাবরক্ষক, ব্যবস্থাপক এবং গ্রহণকারীর স্বাক্ষর। এর নিচে একটা লেনদেন দেওয়া হচ্ছে ২০২০ সালের কাশেম ট্রেডার্স এর স্থায়ী সম্পদের অবস্থায় দাঁড়ায় ৳৩,০০০। এই লেনদেন অবলম্বনে তোমরা একটি জার্নাল ভাউচার তৈরি করবে। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব হিসাব সমীকরণ কাকে বলে, হিসাব সমীকরণের বর্ধিত রূপ, আধুনিক বা সমীকরণ পদ্ধতিতে হিসাবসমূহের ডেবিট এবং ক্রেডিট নির্ণয়। হিসাব বিজ্ঞানের উপর আরো এরকম নতুন ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত থাকো আর কমেন্টে তোমাদের মতামত জানিয়ে দাও। ধন্যবাদ সবাইকে।